বিবিসি নিউজ ডেস্কে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পর বিস্তারিত। জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই জানিয়ে দিব সংবাদের শিরোনাম। ছাত্র জনতার 23 দিনের দেশ কাঁপানো আন্দোলনে পতন হয় আওয়ামী লীগ সরকারের। শেখ হাসিনা 5 আগস্ট রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগপত্র জমা দেন। এরপর বঙ্গভবন থেকেই হেলিকপ্টারে দেশ ছাড়েন। সে সময় তার সঙ্গে ছিলেন তার বোন শেখ রেহানা। পরাজয় অবশেষে মেনে নিলেন শেখ হাসিনা। এ নিয়ে থাকছে বিস্তারিত প্রতিবেদন। এরপর জানিয়ে দিব পুলিশ সদস্যরা কাজে যোগ না দিলে পলাতক ঘোষণা করা হবে। আরো জানিয়ে দিব প্রথম দিনে আমরা 3টি বিষয়ে সিদ্ধান্ত নিয়েছি। শেখ হাসিনা যুব উন্নয়ন ইনস্টিটিউটের নাম পরিবর্তন করা হচ্ছে, বলছে উপদেষ্টা আসিফ। এবং জানিয়ে দিব প্রধানমন্ত্রী শেখ হাসিনার 5টা বড় গোলাম হাসান মাহমুদ ও তার স্ত্রী কন্যার ব্যাংক হিসাব জব্দের নির্দেশ। সর্বশেষ জানিয়ে দিব বৃহস্পতিবারের মধ্যে কোনো পুলিশ যোগ না দিলে ধরা হবে তারা চাকুরিতে ইচ্ছুক নন, বলছে স্বরাষ্ট্র উপদেষ্টা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিয়ে ছড়িয়ে দিন। আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। 15 বছরের সাম্রাজ্য মুহূর্তেই ধূলিসাৎ হয়ে গেল। পরাজয় মেনে নিলেন সেই দাম্ভিক অহংকারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছাত্র জনতার 23 দিনের দেশ কাঁপানো আন্দোলনে পতন হয় আওয়ামী লীগ সরকারের। শেখ হাসিনা 5 আগস্ট রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগপত্র জমা দেন। এরপর বঙ্গভবন থেকেই হেলিকপ্টারে দেশ ছাড়েন। সে সময় তার সঙ্গে ছিলেন তার বোন শেখ রেহানা। শেখ হাসিনার পদত্যাগের মধ্য দিয়ে তার টানা 15.5 বছরের একনায়কতান্ত্রিক শাসনের অবসান ঘটল। 2008 সালের ডিসেম্বরের নির্বাচনে জনগণের বিপুল সায় নিয়ে তিনি ক্ষমতায় বসেছিলেন। এরপর নিজের শাসনামলে আর কোনো গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন তিনি হতে দেননি। বর্তমানে তিনি ভারতে অবস্থান করছেন। ক্ষমতাচ্যুত হওয়ার পর নীরবতা ভাঙলেন সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। ভারতে অবস্থানরত শেখ হাসিনা তাকে ক্ষমতাচ্যুত করার জন্য যুক্তরাষ্ট্রের মতো বিদেশি শক্তিকে দায়ী করেছেন। তার সেই বার্তাটি নিয়ে প্রতিবেদন ছেপেছে ভারতীয় সংবাদ মাধ্যম দ্য প্রিন্টের প্রতিবেদন বলছে, পরাজয় মেনে নিয়ে সমর্থক ও দলীয় কর্মীদের উদ্দেশ্যে শেখ হাসিনা বলেছেন তিনি দেশে ফেরার অঙ্গীকারাবদ্ধ। পরাজয় মেনে নিয়ে তিনি বলেন, আমি শিগগিরই ফিরে আসব ইনশাআল্লাহ। পরাজয় আমার, কিন্তু জয় বাংলাদেশের জনগণের। শেখ হাসিনা বলেন, আমি নিজেকে সরিয়ে নিয়েছিলাম, আমি তোমার জয় নিয়ে এসেছি। তোমরা আমার শক্তি, তোমরা আমাকে চাওনি, আমি নিজেই তখন চলে গেলাম, পদত্যাগ করলাম। আমার কর্মী যারা আছেন কেউ মনোবল হারাবেন না। আওয়ামী লীগ বারবার উঠে দাঁড়িয়েছে। সাবেক প্রধানমন্ত্রী তার কথাকে বিকৃত করার অভিযোগও করেছেন। তিনি বলেন, আমি আমার তরুণ ছাত্রদের কাছে আবারও বলতে চাই, আমি তোমাদেরকে কখনো রাজাকার বলিনি। আমার কথাগুলো বিকৃত করা হয়েছে। একটি মহল আমার বিপদের সুযোগ নিয়েছে। রাজাকার শব্দটি বাংলাদেশে অবমাননাকর বলে বিবেচিত হয়, কারণ যারা বাংলাদেশের স্বাধীনতার জন্য 1971 সালের যুদ্ধের সময় পাকিস্তান সেনাবাহিনীকে সহযোগিতা করেছিল। পুলিশ সদস্যরা কাজে যোগ না দিলে পলাতক ঘোষণা করা হবে। কর্মবিরতিতে থাকা পুলিশ সদস্যদের কাজে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, নির্দিষ্ট তারিখ দেওয়া হবে। এর মধ্যে কর্মবিরতিতে থাকা পুলিশ সদস্যরা কর্মস্থলে যোগ না দিলে তাদেরকে পলাতক ঘোষণা করা হবে। রোববার সচিবালয়ে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। এর আগে বুধবার বিকেল 4টায় পুলিশ সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে বৃহস্পতিবার সন্ধ্যার মধ্যে সব ইউনিটের সদস্যকে কাজে যোগদান করতে নির্দেশ দেন আইজিপি মোহাম্মদ মইনুল ইসলাম। নির্দেশনায় বলা হয়, রাজারবাগ পুলিশ লাইন্স, পিওএম, আর্মড পুলিশ ব্যাটালিয়ন, সব মেট্রোপলিটন এবং জেলা পুলিশ লাইন্স, অন্যান্য পুলিশ স্থাপনা সহ বিশেষায়িত সব পুলিশ ইউনিটের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। ফোর্সের শৃঙ্খলা ও চেইন অব কমান্ড পুনরুদ্ধার এবং পূর্ণ প্রতিষ্ঠা করতে হবে। এতে আরো বলা হয়, এই সময়ের মধ্যে সব মেট্রোপলিটন জেলা, নৌ রেলওয়ে ও হাইওয়ে থানার অফিসার ও ফোর্সকে স্ব ইউনিটের পুলিশ লাইন্সে যোগদানের জন্য নির্দেশ দেওয়া হলো।
পুলিশ হেডকোয়ার্টার্সের অপারেশনস কন্ট্রোল রুম সক্রিয় করা, দায়িত্ব বন্টন করা এবং সারা দেশের সঙ্গে কার্যকর যোগাযোগ প্রতিষ্ঠা করতে হবে। ফোর্সের মনোবল বৃদ্ধি এবং কল্যাণ নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা নিতে হবে। পুলিশ সদর দপ্তর জানায়, জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের দাফন ও সৎকার দ্রুততম সময়ের মধ্যে সম্পূর্ণ করতে হবে এবং আহতদের সুচিকিৎসা নিশ্চিত করা হবে। আইজিপি মইনুল ইসলাম বলেন, আশা করছি অচিরেই এ পরিস্থিতির পরিবর্তন হবে। পরিস্থিতি স্বাভাবিক করতে সবার সহযোগিতা আহ্বান করেন তিনি। থানাগুলোকে ঠিকঠাক করতে শিক্ষার্থী, শিক্ষক, সচেতন মানুষ, সাংবাদিক সহ সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে একটি নাগরিক নিরাপত্তা কমিটি করার নির্দেশ দেন আইজিপি। সামাজিক মাধ্যমে পুলিশ সদস্যদের ব্যক্তিগত ও অ্যাসোসিয়েশনের নামে কোনো ধরনের বিবৃতি, ব্যাজের ছবি বা কোনো ধরনের মন্তব্য করতেও নিষেধ করেছেন মইনুল ইসলাম। প্রথম দিনে আমরা 3টি বিষয়ে সিদ্ধান্ত নিয়েছি। শেখ হাসিনা যুব উন্নয়ন ইনস্টিটিউটের নাম পরিবর্তন করা হচ্ছে, বলছে উপদেষ্টা আসিফ। শেখ হাসিনা জাতীয় যুব ইনস্টিটিউটের নাম পরিবর্তন করা হচ্ছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। দায়িত্ব গ্রহণের পর আজ রবিবার সচিবালয়ে প্রথমবারের মতো অফিসে এসে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে একথা জানান তিনি। ইনস্টিটিউটের নতুন নাম বাংলাদেশ জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট করা হচ্ছে বলেও জানান তিনি। সচিবালয়ে আজ আসিফ মাহমুদকে বরণ করে নেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব ডক্টর মহিউদ্দিন আহমেদ ছাড়াও অন্যান্য কর্মকর্তা। পরে নিজের রুমে ঊর্ধ্বতন সব কর্মকর্তার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন নতুন এই ক্রীড়া উপদেষ্টা। পরে সাংবাদিকদের আসিফ মাহমুদ জানান, প্রথম দিনে আমরা 3টি বিষয়ে সিদ্ধান্ত নিয়েছি, যার প্রথমটি হলো যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট আছে, এটার নাম পরিবর্তন করতে চাই। যেহেতু বাংলাদেশে সহিংসতার সঙ্গে শেখ হাসিনার নাম জড়িত আছে, অনেক শিক্ষার্থী ও জনতা মারা গিয়েছে, আমরা মনে করি তিনি এর পেছনে জড়িত। সেই জায়গা থেকে শুধু আমাদের নয়, প্রতিটি মন্ত্রণালয়ে এটা করা হবে। তাই শেখ হাসিনা জাতীয় যুব ইনস্টিটিউটের নাম পরিবর্তন করে আমরা এটি বাংলাদেশ জাতীয় যুব ইনস্টিটিউট করছি, দ্রুতই এটা সম্পন্ন করা হবে। এরই মধ্যে আমরা বিসিবির সঙ্গে কথা বলেছি। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে নিরাপত্তা নিশ্চিত করা। এ বিষয়ে আমাদের কিছু কাজ করতে হবে। আমি আজকেই প্রধান উপদেষ্টার সঙ্গে এই বিষয়ে কথা বলবো। তিনি যেহেতু একজন ক্রীড়াপ্রেমী মানুষ, তিনি অবশ্যই আমাদের সহায়তা করবেন। আমরা এই বিষয়ে সবার সঙ্গে কথা বলবো। কিছু দেশের ভ্রমণ নিষেধাজ্ঞা আছে, সেগুলো যাতে দ্রুত সমাধান করা যায়, আমাদের যে কাজগুলো চলমান আছে সেগুলো যাতে দ্রুত শেষ করা যায়, সে বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে। আর বিসিবির বিষয়ে বলতে চাই, তারা যেহেতু একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, তাদের আমরা তো আর নিয়ন্ত্রণ করতে পারবো না, আমরা তাদের পরামর্শ দেওয়া ও নিতে পারবো। আর বিসিবির সভাপতি অনুপস্থিত আছেন। অবশ্যই একটা সংস্থাকে কাজ করতে হলে সবার উপস্থিতি প্রয়োজন। সভাপতির মতো গুরুত্বপূর্ণ দায়িত্বে যেহেতু তিনি অনুপস্থিত আছেন, তাই আমরা বিসিবির যারা পরিচালক আছেন তাদের সঙ্গে কথা বলেছি। তারা আইসিসির আইন মেনে যেটা করার সেটাই করবেন। পাশাপাশি অন্তর্বর্তীকালীন সময়ের জন্য কাউকে নিয়োগ দেওয়া যায় কিনা সে বিষয়টিও দেখতে বলেছি। হাসান মাহমুদ ও তার স্ত্রী কন্যার ব্যাংক হিসাব জব্দের নির্দেশ। সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ তার স্ত্রী ও মেয়ের সব ধরনের ব্যাংক হিসাব জব্দ করার নির্দেশ দিয়েছে আর্থিক গোয়েন্দা বিভাগ। এই নির্দেশ সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে পাঠিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। শেখ হাসিনা সরকার পতনের একদিন পরে আটক হন হাসান মাহমুদ। বিএফআইইউ এর নির্দেশে বলা হয়েছে, 2012 সালের মানি লন্ডারিং প্রতিরোধ আইনে মোহাম্মদ হাসান মাহমুদ, তার স্ত্রী নুরুন ফাতেমা এবং মেয়ে নাফিসা জোমাইনা মাহমুদের ব্যক্তিগত ও ব্যবসায়ী হিসাব জব্দ করতে হবে। বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগের ওই নির্দেশনার ফলে ওই 3 জনের ব্যক্তিগত কিংবা ব্যবসায়িক ব্যাংক হিসাব থেকে কোনো অর্থ উত্তোলন করা যাবে না। বৃহস্পতিবারের মধ্যে কোনো পুলিশ যোগ না দিলে ধরা হবে তারা চাকরিতে ইচ্ছুক নন, বলছে স্বরাষ্ট্র উপদেষ্টা। অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন বলেছেন, পুলিশের যেসব সদস্য এখনো কাজে যোগ দেননি তাদের জন্য শেষ সময় হচ্ছে আগামী বৃহস্পতিবার। বৃহস্পতিবারের মধ্যে যদি কেউ যোগ না দেন তাহলে ধরে নেওয়া হবে তারা চাকরিতে ইচ্ছুক নন। আজ রোববার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এম সাখাওয়াত হোসেন এসব কথা বলেন। দায়িত্ব নেওয়ার পর আজ প্রথম সচিবালয়ে আসেন তিনি। ছাত্র জনতার আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে 5ই আগস্ট দেশ ছাড়েন শেখ হাসিনা। 8ই আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে গঠন করা হয় অন্তর্বর্তী সরকার। সেদিন রাতে বঙ্গভবনে 17 সদস্যের অন্তর্বর্তী সরকারের 14 জন শপথ